আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাতে ইরানের উপর এ যাবৎকালে বৃহত্তম বোমা বর্ষণের ঘোষণা যুক্তরাষ্ট্রের। তেহরানের সরকারি অবকাঠামো লক্ষ্য করে দফায় দফায় হামলা, ইরানের পাল্টা জবাব। ছুটির দিনেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি। রেশনিং পদ্ধতিতে তেল বিক্রিতে বিপাকে বাইকাররা, বন্ধ অনেক পেট্রোল পাম্প। মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতায় আজও বাতিল ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের 20টি ফ্লাইট। চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে যাত্রীরা। সংসদ অধিবেশন সামনে রেখে চলছে বিএনপি দলীয় সাংসদদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা। কার্যকরী সংসদ উপহার দেওয়াই উদ্দেশ্য বলছেন নেতারা। এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদার। ভর্তুকি দিতে গিয়ে বাড়তি চাপে পড়বে সরকার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। আজ রাতে ইরানের উপর এ যাবৎকালের বৃহত্তম বোমা বর্ষণের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এদিকে রাজধানী তেহরানে চলছে দফায় দফায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে চালানো হচ্ছে অভিযান, তবে পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। অভিযানের লক্ষ্যবস্তু মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং মিত্রদের সামরিক ও জ্বালানি স্থাপনা। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। শনিবার ভোরে শহরটিতে আবারও হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে ইরান তাদের দিকে বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এদিকে এ পর্যন্ত ইরানে 3000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। অভিযান শুরুর পর ধ্বংস করা হয়েছে তেহরানের 43টি যুদ্ধজাহাজ। নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, ইরান আত্মসমর্পণ করলে নতুন গ্রহণযোগ্য ইরানি নেতাদের নিয়ে সম্পর্ক স্বাভাবিক করবে যুক্তরাষ্ট্র ও মিত্ররা। অন্যদিকে ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি ভিত্তিতে ইসরায়েলি সরকারের কাছে $151.8 মিলিয়ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কার্যত বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। এতে বিশ্বব্যাপী দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। এমন সংকটে রাশিয়ার কাছ থেকে তেল কিনতে ভারতের উপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। তবে এরই মধ্যে হরমুজ প্রণালী নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ইরান সরকার। অন্যান্য দেশের জন্য হরমুজ খোলা থাকলেও হামলা হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। ছুটির দিনেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির ফলে রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করা মানুষেরা পড়েছে বেশি বিপাকে। তবে শুক্র এবং শনিবার জ্বালানি তেলের ডিপো বন্ধের অজুহাতে রাজধানীতে অনেক পেট্রোল পাম্প বন্ধ রেখেছে মালিকরা। এদিকে তেল মজুদের বিরুদ্ধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। পরিবাগের এই রিফুয়েলিং পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল এবং প্রাইভেট কারের লাইন শাহবাগ মোড় ছাড়িয়ে গিয়ে ঠেকেছে কাঁটাবনে। অফিসে ঢোকার সময় শেষ, তবে শেষ হয়নি তেলের লাইন। 4 ঘন্টা থেকে আসতেছি, এই সিরিয়ালে আছি, গাড়িতে তো তেল নিয়ে ঠেলা দিয়ে নিয়ে আসতেছি আর কি। মানে আপনার ঢাকার শহর যে অনেকগুলা তেলের পাম্প আছে, সব তেলের পাম্পগুলো বন্ধ করে একটা দুইটা খোলা রাখছে।
সবগুলা খোলা রাখতো, এরকম 200 বা 300 টাকার তেল দিত, এত সিরিয়ালে আমাদের ভোগান্তি হইতো না ভাই। জীবনে যা একটা কষ্ট দীর্ঘ অনেক বছর পরে ভাই দেখলাম এর উপরে সংকট ভাই। এরকম সংকটের কোনো মানি হয় না ভাই। সামনে একটা পবিত্র ঈদ আইতাছে, তো সেক্ষেত্রে আমরা ঈদে বাড়ি করে যাবো, সেক্ষেত্রে বাড়ি করে যাবো কিভাবে? দেখা যায় একটি আবার আরো 5টি হয়ে যাবো দ্বিগুণ। প্যানিক হওয়াটা মনে হয় ঠিক হয় নাই, আমাদের আর একটু সচেতন হতে হবে। খুব জরুরি না হলে আমরা যেন গাড়ি নিয়ে বের না হই। রেশনিং পদ্ধতিতে একবারে প্রতিটি মোটরসাইকেল 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার এবং জিপ পিকআপ পাবে 20 থেকে 25 লিটার তেল। এতে রাইড শেয়ার করে সংসার চালানো মানুষগুলো পড়েছে বেশি বিপাকে। সারাদিন চালানো যাচ্ছে না, যে এই তেল দিচ্ছে, এরপরে আবার লাইনে এসে দাঁড়াইতে হচ্ছে আমাদেরকে। 150-200 কিলো চালাইতে হয়, তো সেই হিসাবে কি 2 লিটারে হয়? আমাদের মিনিমাম 5 লিটার তেল লাগে। এদিকে ডিপো বন্ধ থাকায় বন্ধ রয়েছে রাজধানীর অনেক পেট্রোল পাম্প। এতে একাধিক পাম্পে ঘুরেও তেল না পেয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকেই। সারাদিন আমি 3-4টা পাম্প করলাম, এখনো পর্যন্ত তেল নিতে পারি নাই। আপনার 5 লিটার থাকলে আপনি 2 লিটার করে দিয়ে দেন, 1 লিটার থাকুক, কিন্তু সেটা করবে না। সবাই একযোগে পাম্পটা বন্ধ করে দিচ্ছে, যখন দাম বাড়বে তখন ছাড়বে। নিয়মিত ডিপো থেকে যথাসময়ে তেল সরবরাহ করার পাশাপাশি পেট্রোল পাম্পগুলোর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান পাম্প মালিকরা। আজকে ডিপো বন্ধ, তাই যদি ডিপো বন্ধ থাকে তাই আমরা তেলটা কোথেকে দেবো? আজকে ডিপোটা খোলা রাখতে পারে ইচ্ছে করলে ওনারা। পাবলিকের চাহিদার উপরে তো কোনো কিছু নাই, তা আপনি খোলা রাখেন না, ওনারা খোলা রাখতে পারবে না। আমাকে সরকার তেল দিবে, আমি পাবলিকে তেল দেবো। সরকারি যদি তেল আমাকে আজকে না দেয়, তা আমি পাবলিকে কিভাবে বুঝাবো? আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা না দিলে আমরা তেল উঠাবোই না, পাম্প তালা মেরা সব চলে যাবে। অযথা প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি মজুত করে সংকট দেখা দেওয়ার আগেই সংকট তৈরি না করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে পেট্রোল পাম্পগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানী রয়েছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান আর চট্টগ্রামে ইরফানুল হক। সরাসরি যুক্ত হচ্ছি তাদের সাথে। শুরুতে যাব তৌহিদের কাছে। তৌহিদ, পেট্রোল পাম্পগুলোতে পরিস্থিতি কেমন দেখছেন এবং যানবাহনের চাপ এখন কেমন? জি বাপ্তা, আপনি যেমনটি বলছিলেন যে আপনারা জানেন যে ইতিমধ্যে যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধের কারণে কিন্তু হরমুজ প্রণালী অনেকটা বন্ধ রয়েছে, যে কারণে জ্বালানি তেলের একটি সংকট বৈশ্বিক বাজারে দেখা গেছে। সেই প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়েছে। আমরা রাজধানীতে গত 2 দিন ধরে দেখতে পেয়েছি যে বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য যাত্রীরা এসছেন, তারা গাড়ি নিয়ে, বাইক নিয়ে এসছেন। আমরা এখানেও যেটি দেখেছি, এখন আমরা আছি রাজারবাগে, এখানে পাম্পে যেটি দেখছি যে শত শত গাড়ি কিন্তু এখানে রয়েছে সিরিয়ালে, তারা তেল পাচ্ছেন না বলে অভিযোগ করছেন, বা কম সংকট তেল রয়েছে। আমরা পাম্প মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে শুক্র এবং শনিবার সাধারণত তেলের সরবরাহ কম থাকে, যে কারণে তারা এখন মানে তেল বিক্রিটা করতে পারছেন কম, বা পরিমাণে কম দিতে পারছেন। অলরেডি এর মধ্যে 2-1টি তেল নাই বলেও তারা জানিয়েছেন। তবে যারা তেল নিতে আসছেন তাদের অভিযোগ যে তারা আসলে পর্যাপ্ত তেল পাচ্ছেন না, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও কিন্তু তারা তেল পাচ্ছেন না বলে আমাদের কাছে অভিযোগ করেছে। এদিকে পাম্প মালিকরা যেটি বলছেন যে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি চাপ হয়, তারা কিন্তু হিমশিম খাচ্ছেন পরিস্থিতি মোকাবিলা করতে, এবং তারা নিরাপত্তা চেয়ে কিন্তু দাবি জানিয়েছেন যে সরকার তাদেরকে নিরাপত্তা দিক, সেই দাবিটা কিন্তু যাচ্ছেন। আমরা এখানে দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছে, বিভিন্নজন তারা তেল দিতে আসছেন। এই হলো যে রাজধানীর পরিস্থিতি। আর সড়কে আমরা যানবাহনেও দেখেছি, সেখানেও কথা বলে যে তেল সংকটের বিষয়টি কিন্তু গণপরিবহনের যারা চালক রয়েছেন বা সহকারী রয়েছেন তারাও কিন্তু বলছেন। তো সার্বিকভাবে মানুষের মধ্যে যে একটি সংকট যতটুকু না রয়েছে, মানুষের মধ্যে একটি তাড়া রয়েছে যে সংকট তৈরি হতে পারে বা দাম বৃদ্ধি পেতে পারে, সেই কারণে কিন্তু তারা এই যে পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছেন। আমাদের চট্টগ্রামে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী ইরফানুল হক। আমরা চলে যাচ্ছি ইরফানুল হকের সঙ্গে। ইরফান, তহিদ, আমি যদি চট্টগ্রামের কথা বলি তাহলে আপনাকে আমি বলতে হবে যে গত পরশুদিন রাত থেকে কিন্তু চট্টগ্রামের বেশিরভাগ পেট্রোল পাম্পে চালকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মূলত ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে চট্টগ্রামের বেশিরভাগ পেট্রোল পাম্পের দেখে চিত্রটি পরিবর্তন হয়েছে। আমরা দেখেছিলাম যে চালকদের মধ্যে একটি শঙ্কা কাজ করছেন, তারা বলছেন যে মূলত যে বহির্বিশ্বের যে বিশ্ববাজার, সেই বিশ্ববাজারে কিন্তু তেল
তেলের দাম বাড়ার আশঙ্কা রয়েছে, সেই আশঙ্কা থেকে তারা মূলত তেল ক্রয় করার জন্য এখানে ভিড় করছেন। অন্যদিকে আমি এখানকার যারা দায়িত্বরত রয়েছেন পেট্রোল পাম্প মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে দাম বাড়ার কোনো ধরনের আশঙ্কা নেই। অন্যদিকে এখানকার চালকরা বলছেন যে আসলে চট্টগ্রামে এই পেট্রোল পাম্পটি ছাড়া বাকি কোনো পেট্রোল পাম্পেই নানা অজুহাতে তেল দেওয়া বন্ধ করা হয়েছে। আমরা অন্যান্য পেট্রোল পাম্পগুলিতে গিয়েছিলাম, তারা বলছেন যে আসলে তাদের এখানে পর্যাপ্ত পরিমাণ তেল না থাকাতে তারা সেটি সরবরাহ করতে পারছেন না। তবে এই চট্টগ্রামে যারা তেল সরবরাহ করে থাকে প্রতিটি পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি এবং সেক্রেটারির সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে চট্টগ্রামে এই তেলের সংকট তৈরি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের তেলের পাম্পের যে সর্বশেষ তার সর্বশেষ। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। ভাবনা। জি ইরফান, আপনাকে ধন্যবাদ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে মধ্যপ্রাচ্য জুড়ে সৃষ্টি হওয়া অস্থিতিশীলতায় আজও বাতিল হয়েছে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের 20টি ফ্লাইট। এ নিয়ে শুধুমাত্র মধ্যপ্রাচ্যে সর্বমোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে 268টিতে। বারবার ফ্লাইট বাতিলের ফলে চরম অনিশ্চয়তা ও ভোগান্তি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের যাত্রীদের মাঝে। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে 214টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। আমরা তো যাইতে হইব, যে কোনো প্রকার যাইতে হইব, না গেলে কেমন কি করাম। ছুটিতে আছি, এরপরে টিয়া পয়সা সব কিছু খরচ করেছি, করেছি, যাইতে হইব ফ্যামিলি চলতে গেলে, এছাড়া তো কোনো গতি নাই। হঠাৎ করে মানে টিকিটটা ক্যান্সেল, আমি কালকে যোগাযোগ করছি কোম্পানির সাথে, তো কোম্পানি বলতেছে ওটা ক্যান্সেল হয়ে গেছে, এখন নতুন একটা দিচ্ছে, তো আমি প্রস্তুতি নিয়ে আসতে পারি নাই, মানে হঠাৎ করে সব কিছু। টিকিট ক্যান্সেল হওয়ার পরে তারপর আবার টিকিট চেঞ্জ করার লাগি আমি আরো 35,000 টাকা বলন দিছি। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে বিএনপি দলীয় সাংসদদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা চলছে। গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে অংশ নিচ্ছেন ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সাংসদরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান উপস্থিত আছেন। কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধিবিধানগুলো নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, পুরনো সংস্কৃতি থেকে বেরিয়ে জনগণের প্রত্যাশা পূরণে জাতীয় সংসদকে কার্যকর করতে চায় বিএনপি। বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সাংসদরা অংশ নেবেন। আগামী 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বসবেন। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী তারা যাতে সঠিক ভূমিকা পালন করে এবং পার্লামেন্টারি কালচারটা আমরা যাতে মেনটেন করতে পারি এবং খুব ভালো কালচারের মধ্যে দিয়ে অতীতের কিছু ব্যাড কালচারকে আমরা রিমুভ করতে পারি, সেই জন্য আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি। এটাকে পির লার্নিং বলে আর কি, নিজেরা আলাপ করি এবং শিখি। এখানে রুলস অফ প্রসিডিওর সম্পর্কে, পার্লামেন্টারি প্র্যাকটিস এন্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই বিষয়ে আমি কথা বলেছি। আর বিভিন্ন বিষয়ে রীতি রেওয়াজ, পদ্ধতি, পার্লামেন্টারি এগুলো যাতে আমরা শিখি সেই বিষয়ে আমরা নিজেরা আলোচনা করেছি। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন। এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের 20তম কারাবন্দী দিবস আজ। 2007 সালের এই দিনে জরুরি অবস্থার সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেপ্তার করা হয়। বিএনপি দিনটিকে তারেক রহমানের কারাবন্দী দিবস হিসেবে পালন করে। দলটির অভিযোগ, কোনো পরোয়ানা বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পর তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হয় এবং কারাগারে নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে। দীর্ঘ প্রায় 18 মাস কারাবন্দী থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর 12টি মামলায় জামিন পেয়ে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাঠানো হয় তারেক রহমানকে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা ১৭ নিজ সংসদীয় আসনের মহাখালীতে শ্রী শ্রী রক্ষকালী মন্দিরের সংস্কার কাজ উদ্বোধন করেছেন ঢাকার ২ সিটির প্রশাসক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম বলেন, ধর্ম বর্ণ সবাইকে নিয়েই বাংলাদেশকে এগিয়ে নেওয়া হবে। সনাতন ধর্মাবলম্বী বিশিষ্টজন, ধর্মগুরু ও স্থানীয় বিএনপি নেতারা এই সময় উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী সরকারের বয়স হয়েছে কতদিন, এর মধ্যেই উনি আপনাদের কথাটা কিন্তু মনে রেখেছেন। মনে রেখেই যিনি আপনাদের কাছে যে অঙ্গীকার দিয়েছে সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আবার পাঠিয়েছে আপনাদের কাছে। বাংলাদেশটা সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার জন্য। আমার যতটুকু অধিকার আছে আপনারও ততটুকু অধিকার আছে। ঐতিহাসিক ৭ মার্চ আজ মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন। ১৮ মিনিটের ভাষণে সেদিন শেখ মুজিবুর রহমান বাঙালির দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পটভূমি তুলে ধরেন। একই সঙ্গে দেশবাসীর করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন। তার এই ভাষণ যুদ্ধে মুক্তি সেনাদের প্রেরণা হিসেবে কাজ করে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশে জ্বালানি তেলের দাম বাড়তে পারে আশঙ্কা সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনের। বিশ্ববাজারে দাম বাড়লে ভর্তুকি দিতে গিয়ে বাড়তি চাপ নিতে হবে সরকারকে। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে ব্যবসায়ীদের আস্থায় আনার তাগিদ ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের। মিজান শাহজাহানের রিপোর্ট। জনপ্রত্যাশা পূরণে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির সংসদীয় পদ্ধতির বিতর্ক প্রতিযোগিতা। সরকারি দল প্রাইমেসি ইউনিভার্সিটি ও বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিতর্কের মূল্যায়ন পর্বে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি মোকাবেলায় সরকারকে কৌশলী হতে হবে, অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে, তবে নিরপরাধ ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে। অলরেডি উচ্চ মূল্যস্ফীতির মধ্যে রয়েছে। উচ্চ মূল্য তেল কিনতে হলে তাহলে কিন্তু মূল্যস্ফীতিটা আরো উস্কে যেতে পারে। আর যদি সরকার তেলের দাম নাও বাড়ায়, তার মানে হচ্ছে সরকারকে ভর্তুকি দিতে হবে, সরকারের আবার কোষাগার থেকে অর্থ নিতে হবে। তা আমাদের তো সরকারের রাজস্ব খুবই কম, রাজস্ব ব্যবস্থার মধ্যে এমনিতেই একটা চাপ রয়ে গেছে। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অর্থনৈতিক সংকট কাটাতে ব্যবসায়ীদের আস্থায় আনা জরুরি। ব্যবসায়ীদেরকে আস্থায় এনে তাদের বিরুদ্ধে যে ঢালাও মামলা করা হয়েছে সেই ঢালাও মামলাকে প্রত্যাহার করে এবং তাদেরকে ব্যাংক হিসাব যে জব্দ করা হয়েছে জব্দ ব্যাংক হিসাব তাদেরকে ফিরিয়ে দিয়ে যারা বিদেশে অবস্থান করছে বড় বড় ব্যবসায়ীরা যারা দেশে আসতে পারছে না তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করবার জন্য ব্যবসায়ীদেরকে আস্থা নিয়ে তাদের মধ্যে স্বস্তি দিতে পারলে আমরা মনে করি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের অগ্রগতি অনেকখানি এগিয়ে যাবে। তারা বলেন, পুঁজিবাজার দুর্বল হওয়ায় ব্যাংকের উপর নির্ভর করছে দেশের অর্থনীতি। অতীতে ব্যাংকিং খাতে লুটপাট হলেও গভর্নর নীরব দর্শকের ভূমিকায় ছিল। ইচ্ছাকৃত ঋণ খেলাপি যে তারা ঋণ নিয়েছে কিন্তু তারা কিন্তু সেটা বিনিয়োগ করেনি, বরং সেই অর্থটা দেশের বাইরে চলে গিয়েছে বিভিন্ন উপায়ে। বাংলাদেশ ব্যাংকের চোখের সামনে দিয়ে হয়েছে, তারা অনেকটা নীরব দর্শকের মতোই ভূমিকা পালন করেছে। এখনই কিন্তু নতুন গভর্নরকে নিয়ে তার কর্মপরিকল্পনা, তার চিন্তা ভাবনা সবকিছুকে নিয়ে কিন্তু এখন আমাদের বলবার সময় আসেনি। আমরা আশা করব তিনি একটা সুশাসন যদি কায়েম করতে না পারেন, তিনি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারেন, ব্যবসায়ীদেরকে যদি আস্থায় না আনতে পারেন, তখন আমরা নতুন গভর্নরকে সমালোচনা করব। সংসদে উত্থাপিত প্রস্তাবটি পাশ হয়, বিতর্কে বিজয়ী হয় সরকারি দল প্রাইমেশিয়া ইউনিভার্সিটি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবারে থাকছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে হরমুজ প্রণালী ও ওমান উপসাগর পেরিয়ে আসা 15টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে।
হরমুজ প্রণালী বন্ধ ঘোষণার আগে এসব জাহাজ পথ অতিক্রম করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল। চট্টগ্রাম বন্দরে পৌঁছানো এবং পথে থাকা এসব জাহাজের মধ্যে 4টিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি, 2টিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এবং 9টিতে সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকার রয়েছে। সব মিলিয়ে 15টি জাহাজে প্রায় 7.5 লাখ টন পণ্য রয়েছে। এর মধ্যে 12টি জাহাজ ইতিমধ্যে বন্দরে পৌঁছেছে, বাকি 3টি এই সপ্তাহে পৌঁছানোর কথা রয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। নেপালে সরকার গঠন করতে যাচ্ছে দেশটিতে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে আরএসপি। নির্বাচনের সবশেষ তথ্য অনুযায়ী 117টি আসনে নিশ্চিত বিজয়ের পথে তারা। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নেপালি কংগ্রেস এখন পর্যন্ত একটি আসনে জয় পেয়েছে এবং 10টি আসনে এগিয়ে রয়েছে। বেশ কিছু আসনে এখনও ভোট গণনা চলছে। নেপালে পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিনিধি পরিষদের মোট আসন 275টি। এর মধ্যে 165 জন সরাসরি এবং 110 জন সংখ্যানুপাতিক প্রতিনিধিদের মাধ্যমে নির্বাচিত হবেন। এবারে থাকছে খেলার খবর। স্প্যানিশ লা লিগায় টানা 2 হারের হতাশা কাটিয়ে শেষ মুহূর্তের গোলে সেল্টা ভিগোকে পরাজিত করে জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে 2-1 গোলে জয় পায় আলভারো আরভেলোয়ার দল। খেলার 11 মিনিটে আউরেলিন চুয়ামিনির গোলে লিড নেয় রিয়াল মাদ্রিদ। তবে 25 মিনিটে বোরহা ইগলেসিয়াসের ম্যাচে সমতা ফেরায় সেল্টা। বিরতির পর ম্যাচে চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। জয়ের পথেই ছিল খেলা। অবশেষে ইনজুরি টাইমে 4র্থ মিনিটে ফেদে ভালভের্দে রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে ম্যাচ জেতান। এই জয়ে 27 ম্যাচে 63 পয়েন্ট হল লিগ টেবিলের 2-এ থাকা রিয়াল মাদ্রিদের। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রাতে ইরানের উপর এ যাবৎকালের বৃহত্তম বোমা বর্ষণের ঘোষণা যুক্তরাষ্ট্রের। তেহরানের সরকারি অবকাঠামো লক্ষ্য করে দফায় দফায় হামলা, ইরানের পাল্টা জবাব। ছুটির দিনেও রাজধানী পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি, রেশনিং পদ্ধতিতে তেল বিক্রিতে বিপাকে বাইকাররা, বন্ধ অনেক পেট্রোল পাম্প। মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতায় আজও বাতিল ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের 20টি ফ্লাইট। চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে যাত্রীরা। সংসদ অধিবেশনকে সামনে রেখে চলছে বিএনপি দলীয় সাংসদদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা। কার্যকরী সংসদ উপহার দেওয়াই উদ্দেশ্য বলছেন নেতারা। এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা। সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদার। ভর্তুকি দিতে গিয়ে বাড়তি চাপে পড়বে সরকারকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।